শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি ভালো আছো না? তো এখন তোমরা পড়াশোনার সঙ্গে আমার মনে হয় কিছুটা আগের চেয়ে একটু বেশি সিরিয়াস হয়েই হওয়ার চেষ্টা করছো বা করা উচিত বলে আমরা মনে করি, তাই না? তো যেহেতু আমাদের অনেকটা সময় চলে যাচ্ছে, তো আমরা গত ক্লাসে তোমাদের পড়াইছিলাম সলিউশন। সেখানে আমরা সলিউশনের গুলার প্রকারভেদ বা তাদের কনসেন্ট্রেশন সব নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা তার ধারাবাহিকতায় আমরা এখন আসবো এই যে সলিউশনগুলা যখন তৈরি করা হলো, বিভিন্নভাবে আমরা তাকে ক্লাসিফিকেশন করেছিলাম, তাই না? তো এখন আমরা এই যে দ্রবণের বা এর প্রকৃতির উপর ভিত্তি করেও কিন্তু এদেরকে আমরা দুই ভাগে আবার ভাগ করতে পারি, আদর্শ দ্রবণ আর অনাদর্শ দ্রবণ, অর্থাৎ আইডিয়াল সলিউশন আর নন আইডিয়াল সলিউশন। তো এটা পড়ার আগে যে আমরা আদর্শ দ্রবণ কাদেরকে বলবো বা কারা আদর্শ আচরণ করে না, কেন করে না, এসব জানার জন্য আমাদের প্রথমেই দরকার যে আমরা যখন দ্রাবক নিয়ে চিন্তা করি, প্রথমে আমরা দ্রাবক নিয়ে চিন্তা করি। দ্রাবক তো আমরা সাধারণত তরল পদার্থকেই চিন্তা করি। তো আমি তো বলছিলাম দ্রবণ বিভিন্ন প্রকার হইতে পারে, তল দ্রবণও হইতে পারে। এটা সব ধরনের দ্রবণের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য হতে পারে। তো দ্রাবক সাধারণত তরল পদার্থ হিসেবে আমরা জানি বা চিন্তা করি। তো সেই ক্ষেত্রে দ্রাবকের তরল পদার্থ হইলে প্রত্যেকটা তরল পদার্থেরই কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট চাপে তরল পদার্থের পৃষ্ঠতলে ওই পদার্থেরই গ্যাসীয় অবস্থায় কণাগুলা কিন্তু অবস্থান করে এবং এরা তরল পদার্থের উপর একটা চাপ প্রয়োগ করে এবং একটা যে নির্দিষ্ট তাপমাত্রায় এই তরল পদার্থের বাষ্পীয় চাপ এবং তরল পদার্থের বাষ্পীয় চাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়, তখন কিন্তু তরল পদার্থ ফুটতে থাকে, তাই না? তাহলে এই যে তরল পদার্থের উপর যে একটা চাপ প্রয়োগ করা হয়, এই তরল পদার্থের উপর তার গ্যাসীয় অবস্থার কণাগুলা যে চাপ প্রয়োগ করে সেটাকে আমরা বলি বাষ্পীয় চাপ। তাহলে কি হলো যে তরল পদার্থের মধ্যেও কণাগুলা ছুটাছুটি করে এবং পৃষ্ঠতলের কণাগুলা কিন্তু খুব সহজে স্থানচ্যুত হয়ে যায় এবং তারা তরলের উপরে এক প্রকার কি করে, গ্যাসীয় দশা থাকলেও তারা তরলের উপর এক প্রকার চাপ প্রয়োগ করে, আর এটাকে আমরা বলি বাষ্পীয় চাপ। এবং আমরা জানি তাপমাত্রা বৃদ্ধিতে তরল পদার্থের অণুগুলার ছোটাছুটি বেড়ে যায়, ফলে বাষ্পীয় কণার পরিমাণও বেড়ে যায়, আর ওই তরল পদার্থের কণাগুলার বাষ্পীয় কণাগুলা তরল পদার্থের উপর তখন বেশি চাপ প্রয়োগ করে। তার মানে তাপমাত্রা বৃদ্ধিতে তরল পদার্থের বাষ্পীয় চাপ বৃদ্ধি পায়। এখন আমরা যখন দ্রবণ তৈরি করব তখন দ্রাবকের মধ্যে দ্রব যোগ করবো, তাই না? তো দ্রাবকের মধ্যে যদি দ্রব যোগ করা হয় তখন বাষ্পচাপের কি অবস্থাটা হবে, অর্থাৎ বাষ্পচাপের কোনো পরিবর্তন হবে কিনা। তো দেখা গেছে যে দ্রাবকের মধ্যে যখন দ্রব যোগ করা হয় তখন দ্রাবকের কণাগুলার মাঝে বেশ খানিকটা জায়গা দখল করে নেয়, ফলে তরল পদার্থের কণাগুলা দ্রাবক থাকা অবস্থায় যে পরিমাণে ছুটাছুটি করে বাষ্পে পরিণত হওয়ার প্রবণতা ছিল, অর্থাৎ তরল পদার্থের পৃষ্ঠতল থেকে বিচ্যুত হওয়ার প্রবণতা ছিল, দ্রব যোগ করার ফলে কিন্তু সেটা কমে যায়। ফলে দ্রব যোগ করলে ওই তরল পদার্থের, অর্থাৎ যখন দ্রবণ হয়ে গেল তখন আগের দ্রাবকের চেয়ে তার বাষ্পচাপ কিন্তু হ্রাস পায়, কমে যায়। আর এই সম্পর্কিত বিজ্ঞানী রাউল যে সূত্র দিয়েছেন সেটা রাউল্টের সূত্র নামে পরিচিত। আর আমরা এখন করব প্রথমে তাহলে রাউল্টের সূত্রটা কি। রাউল্টের সূত্র তাহলে রাউল্টের সূত্রটা কি এটা আমরা এখন করব। তাহলে এটা হলো যে আমরা দ্রাবকের মধ্যে দ্রব যোগ করলে, অর্থাৎ দ্রবণ যখন হলো তখন দ্রবণের বাষ্পচাপ কমে যায়। তো বলছে যে বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা
বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের বাষ্পীয় চাপ যে কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে, সেটা দ্রবের মোল ভগ্নাংশের সমান। অর্থাৎ দ্রব যোগ করলে কি পরিমাণ দ্রব যোগ করলে তার বাষ্পচাপ কতটুকু কমবে, এটা দ্রবের মোল ভগ্নাংশের সঙ্গে তার বাষ্পচাপের যে হ্রাসটা হচ্ছে সেটা সমান। অর্থাৎ তাহলে আমরা সূত্রটাকে এভাবে বলতে পারি যে বিশুদ্ধ দ্রাবকের মধ্যে দ্রব যোগ করলে, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের বাষ্পচাপের যে অবনমন ঘটে, বিশুদ্ধ দ্রাবকের মধ্যে, আমি আরেকবার বলি, বিশুদ্ধ দ্রাবকের মধ্যে দ্রব যোগ করলে দ্রবণের যে বাষ্পচাপের অবনমন ঘটে তা ওই দ্রবের মোল ভগ্নাংশের সমান। যেমন আমরা এখন বলি যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পীয় চাপ ধরে নিলাম আমরা P0, বাষ্পীয় চাপ আমরা পাইলাম P0। তাহলে যখন দ্রব হলো, অর্থাৎ দ্রব যোগ করলে আমাদের কি হলো, দ্রব যোগ করলে এটা দ্রবণ হলো, তাই না? তাহলে দ্রবণের বাষ্পীয় চাপ ধরে নিলাম আমরা P। তাহলে বাষ্পচাপ কতটুকু কমে গেল? তাহলে বাষ্পচাপের অবনমন দ্রাবকের বাষ্পীয় চাপে অবনমন এটা হলো হ্রাস পাওয়া বোঝায়। এটা কতটুকু হলো তাহলে? P0 মাইনাস P। আর এই বাষ্পচাপের এই অবনমনটা আমরা কার সাপেক্ষে পেলাম? P সাপেক্ষে। আর আপেক্ষিক অবনমনটা তাহলে কি হবে? বাষ্পীয় চাপের তাহলে আপেক্ষিক অবনমন, বাষ্পীয় চাপের আপেক্ষিক অবনমন তাহলে সেটা হবে P0 মাইনাস P বাই P0। তাহলে আমরা কি বললাম যে দ্রাবকের মধ্যে দ্রব যোগ করলে যে বাষ্পীয় চাপের আপেক্ষিক অবনমন ঘটে তা হলো দ্রবের মোল ভগ্নাংশের সমান। তাহলে আমরা পেয়ে গেলাম দ্রাবকের মানে বাষ্পীয় চাপের আপেক্ষিক অবনমন পেয়ে গেছি P0 মাইনাস P বাই P0। তাহলে এবারে আমরা আসি, আমরা এখন আমরা মোল ভগ্নাংশ আমরা গত ক্লাসে পড়েছিলাম, তাই না? তাহলে মোল ভগ্নাংশে এখন আমরা আসি, আমরা এখন দেখি দ্রাবকের মোল সংখ্যা হইল আমরা N1 দিয়ে প্রকাশ করি, N1। আর দ্রবের মোল সংখ্যাকে আমরা N2 দ্বারা প্রকাশ করি। তাহলে দ্রবণের মোট মোল সংখ্যা কি দাঁড়াবে? N1 প্লাস N2। তাহলে অতএব আমরা এখান থেকে কিন্তু দ্রাবকের মোল ভগ্নাংশ তাহলে আমরা x1 দিয়ে প্রকাশ করি। তাহলে এটা সমান সমান হবে N1 বাই N1 প্লাস N2। আর আমাদের দ্রবের মোল ভগ্নাংশ x2 সমান সমান হবে N2 বাই N1 প্লাস N2। এখন দেখো আমরা তাহলে রাউন্ডের সূত্রে কি বলছিলাম? রাউন্ডের সূত্রে বলছিলাম যে দ্রাবকের মধ্যে দ্রব যোগ করলে দ্রাবকের বাষ্পচাপের যে আপেক্ষিক অবনমন ঘটবে তা দ্রবের মোল ভগ্নাংশের সমান হবে। তাহলে এখন সূত্র মতে তাহলে আমাদের কি দাঁড়াবে? সূত্র মতে আমাদের দাঁড়াইলো P0 মাইনাস P বাই
পি নট ইকুয়াল আমাদের x2, বা আমরা বলতে পারি n2 বাই n1 প্লাস n2। তাহলে এটা হলো আমাদের রাউন্ডের সূত্র। এখন এখান থেকে আমরা আরেকটু মডিফাই করতে পারি। আবার আমরা দেখো, তাহলে আমাদের পি নট মাইনাস পি বাই পি নট সমান সমান হচ্ছে x2। তাহলে এখান থেকে আসো, আমরা এখন দেখো তাহলে আমরা পেলাম পি নট মাইনাস পি বাই পি নট ইকুয়াল x2। তাহলে এটা হলো দ্রবের মোল ভগ্নাংশের। তাহলে আমরা দেখো 1 মানে এটা একটু জাস্ট মডিফাই যদি আমরা করি, তাহলে পি নট আর এখানে হবে 1 মাইনাস x2। এখন তোমরা জানো যে x1 আর x2 এর যোগফল কি দাঁড়াবে? দেখো x1 এর মান ছিল n1 বাই n1 প্লাস n2, আর x2 মান ছিল n2 বাই n1 প্লাস n2। তাহলে এটার মান দাঁড়ালো 1, অর্থাৎ 1 মাইনাস, অর্থাৎ x1 প্লাস x2 ইকুয়াল 1। তাহলে x1 ইকুয়াল কিন্তু 1 মাইনাস x2। তাহলে সেখান থেকে আমরা দেখো এটাকে একটু মডিফাই করি, তাহলে পি নট মাইনাস পি নট বাই পি নট ইকুয়াল x1। তাহলে এখানে থাকলো কি? এখানে থাকলো, অর্থাৎ এখানে থাকলো আমাদের পি বাই পি নট ইকুয়াল x1, বা আমরা বলতে পারি পি ইকুয়াল পি নট x1। এখন আমরা কিন্তু বলছিলাম যে তাপমাত্রার সঙ্গে কিন্তু বাষ্পচাপের, তরলের বাষ্পচাপের একটা সম্পর্ক আছে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে অণুগুলোর ছোটাছুটি বেড়ে যায় বলা হলো। তাহলে ছোটাছুটি বেড়ে গেলে তাদের বাষ্পে পরিণত হওয়ার প্রবণতা বাড়বে, ফলে বাষ্পের দ্রাবকের বা তলপথের উপর চাপের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ বাষ্পের চাপ বাড়বে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় আমরা বলতে পারি যে যেহেতু তাপমাত্রার সঙ্গে সম্পর্ক, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় আমরা কি বলতে পারি? দ্রাবকের বাষ্পীয় চাপ কি হবে? নির্দিষ্ট হবে। বাষ্পীয় চাপ পি নট স্থির বলা যাবে না। তাহলে আমরা নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাবকের বাষ্পীয় চাপ কি হবে? স্থির। তাহলে পি নট যদি স্থির হয়, তাহলে আমরা বলতে পারি পি ইকুয়াল কি বলে সমানুপাতি x1। তাহলে আমরা বিকল্প ভাবেও কিন্তু রাউন্ডের সূত্রকে বলতে পারি যে কোনো দ্রবণের বাষ্পীয় চাপ দ্রাবকের মোল ভগ্নাংশের সমানুপাতিক। তাহলে আমরা বিকল্প ভাবেও কিন্তু রাউন্ডের সূত্রকে বলতে পারি যে এটা কিন্তু দ্রবণের বাষ্পীয় চাপ, এটা হলো দ্রাবকের মোল ভগ্নাংশের সমানুপাতিক। তাহলে যে কোনো নির্দিষ্ট তাপমাত্রা, তো অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের বাষ্পীয় চাপ দ্রাবকের মোল ভগ্নাংশের সমানুপাতিক। এটাই হলো রাউন্ডের সূত্র। তাহলে 2 উপাদান বিশিষ্ট দ্রবণের ক্ষেত্রে রাউন্ডের সূত্র কিন্তু আমরা দেখলাম যে দ্রাবকের সঙ্গে হবে কখন? যখন দ্রবণের বাষ্পীয় চাপটা পাওয়া যাবে সেটা দ্রাবকের মোল ভগ্নাংশের সমানুপাতিক। আর যদি আমরা দ্রাবকের আপেক্ষিক অবনমন বলি বাষ্পচাপে, সেটা হবে দ্রবের মোল ভগ্নাংশের সমান। তাহলে এই গেল হচ্ছে রাউন্ডের সূত্র। তাহলে রাউন্ডের সূত্রকে আমরা 2 ভাবেই বলতে পারি, তাই না? আচ্ছা, আমরা যে রাউন্ডের সূত্রটা বললাম সেই সূত্রটা কিন্তু অ্যাপ্লিকেবল হওয়ার জন্য কিছু শর্ত আছে। সেটা হলো যে দ্রব আমরা যোগ করব সেই দ্রবটাকে অনুদ্বায়ী হতে হবে, অর্থাৎ ভোলাটাইল হওয়া যাবে না, সহজে উড়ে যাওয়া যাবে না, এবং অতড়িৎ বিশ্লেষ্য হতে হবে, অর্থাৎ দ্রবণে আয়নিত হওয়া যাবে না। তাহলে সেই রকম ক্ষেত্রে কিন্তু এই রাউন্ডের সূত্রটা প্রযোজ্য।
এখন এই রাউলের সূত্রের সাপেক্ষে আমরা আদর্শ দ্রবণের সংজ্ঞা যদি বলি, তাহলে যে সকল দ্রবণ সকল সংযুক্তিতে রাউলের সূত্র মেনে চলে, তাদেরকে আমরা কি বলবো, আদর্শ দ্রবণ বলবো। তো আদর্শ দ্রবণ হলো তাহলে রাউলের সূত্রকে মেনে চলতে হবে। তাহলে এখন আসো যে আমরা যদি দেখি যে প্রত্যেকটা উপাদানের যে আমরা আংশিক চাপ পেয়ে গেলাম। ধরো আমাদের একটা দ্রবণ যখন আমরা তৈরি করলাম, তখন এ উপাদানের জন্য আমরা যদি দুটো উপাদান নেই, এ আর বি, তাহলে এ উপাদানের একটা আংশিক চাপ থাকবে, বি উপাদানেরও একটা আংশিক চাপ থাকবে। আর তোমরা তো জানো পড়ছো ডালটনের আংশিক চাপ সূত্র, সেখানে পড়ছো যে যে কোনো উপাদানের আংশিক চাপ সমান সমান মিশ্রণের মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। হ্যাঁ, তাহলে আমরা সেখান থেকে যদি বলি যে আমাদের এ উপাদানের আংশিক চাপ, তাহলে পি এ সমান সমান কি বলি, এক্স এ ইনটু মোট চাপ পি। তাহলে সেখান থেকে আমরা যদি আসি এ উপাদানের জন্য অথবা দ্রাবকের জন্য যদি আমি বলি, তাহলে দ্রাবকের জন্য আংশিক চাপ যদি আমি P1 বলি, তাহলে P1 সমান সমান x1 ইনটু মোট চাপ P। আবার আমরা যদি দ্রবের জন্য বলি, তাহলে দ্রবের আংশিক চাপ P2 ইকুয়াল কি হবে, x2 ইনটু P। তাহলে মিশ্রণের মোট চাপ কি হবে, মিশ্রণের মোট চাপ হবে P1 প্লাস P2, আর এটা সমান সমান হবে কিন্তু P। যদি এরা রাউলের সূত্র মেনে চলে, তাহলে এই দুই উপাদানের আংশিক চাপের সমষ্টি হবে দ্রবণের মোট চাপের সমান। আর এই যে আমরা পেলাম, তাহলে এখানে আসো যে দ্রাবক এবং দ্রবে, দ্রাবকের মধ্যে যখন দ্রব যোগ করব, তখন দ্রাবক এবং দ্রবের মধ্যে কোনো আন্তঃক্রিয়া অর্থাৎ কোনো রিয়াকশন ঘটা যাবে না আদর্শ দ্রবণ হইলে। এটা তারপরে দেখো, দ্রাবকের একটা নির্দিষ্ট আয়তন ছিল, দ্রবেরও একটা নির্দিষ্ট আয়তন ছিল, এই দুই আয়তনের যোগফল কি হবে, দ্রবণের মোট আয়তনের সমান হবে, অর্থাৎ ডেল ভি ইকুয়াল 0 হবে। আবার এখানে কি বলছিলাম আমরা, যে দ্রাবকের মধ্যে দ্রব যোগ করলে কোনো বিক্রিয়া হবে না। আর আমরা জানি রাসায়নিক পরিবর্তন হতে গেলে হয় তাপ উৎপন্ন হয়, না হয় তাপ শোষিত হয়। তাহলে এইখানে আমরা দ্রাবকের মধ্যে দ্রব যোগ করলে কোনো তাপ উৎপন্ন বা শোষিত হবে না, অর্থাৎ ডেল এইচ ইকুয়াল কি হবে, 0। আর আরেকটা হবে যে আমরা এ উপাদান অর্থাৎ দ্রাবকের এবং দ্রবণের যে আকর্ষণ, অর্থাৎ দ্রাবকের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ ছিল, দ্রবের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ ছিল, সে আকর্ষণের সমষ্টি ওরা যখন দ্রবণ হয়ে গেল, দ্রব এবং দ্রাবকের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ তার পরস্পর সমান হবে, তাহলে সেটাকে আমরা বলবো আদর্শ দ্রবণ। আর যদি এই যে কোনো সংযুক্তিতে যে কোনো তাপমাত্রায় যদি রাউলের সূত্র মেনে না চলে, তাহলে সেটাকে আমরা বলবো অনাদর্শ দ্রবণ বা নন আইডিয়াল সলিউশন। তাহলে এই অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো কি হবে, তাহলে প্রথম কথা হলো যে দ্রাবকের আংশিক চাপ এবং দ্রবের আংশিক চাপের যোগফল দ্রবণের মোট চাপের সমান হবে না। আবার দ্রাবকের মধ্যে দ্রাবক অণুর আয়তন এবং দ্রবের আয়তনের যোগফল দ্রবণের মোট আয়তনের যোগফলের সমান হবে না, অর্থাৎ ডেল ভি নট ইকুয়াল 0। আবার যেহেতু এখানে আমরা একটা কথা বলছি যে দ্রাবকের মধ্যে দ্রব যোগ করলে কোনো সংযোজন বিয়োজন কোনো বিক্রিয়া হওয়া কথা নয় আদর্শ দ্রবণের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি যে দ্রাবকের মধ্যে দ্রব যোগ করার ফলে সেখানে দ্রাবকের বা দ্রবের বিয়োজন বা সংযোজন এই ধরনের কোনো ঘটনা ঘটে গেছে, তাহলেও কিন্তু এটা আদর্শ দ্রবণ হবে না। আর যদি দ্রাবকের মধ্যে দ্রব যোগ করার ফলে এদের
কি হয়, দ্রাবকের মধ্যে দ্রব যোগ করার ফলে যদি তাপ উৎপন্ন হয় অথবা তাপ শোষিত হয়, অর্থাৎ তাপের পরিবর্তন ঘটে, অর্থাৎ ডেল এইচ নট ইকুয়াল 0 যদি হয়, তাহলেও সেটাকে আমরা অনাদর্শ দ্রবণ বলবো। আর এই আদর্শ দ্রবণ থেকে অনাদর্শ দ্রবণে বিচ্যুতির কারণ কি? তাহলে এই যে সংযোজন বিয়োজন এটা ঘটলেও একটা আয়তন যদি কম বেশি হয় সেটাও একটা কারণ। আবার আমরা এই বিচ্যুতির কারণে আমরা দুই ধরনের বিচ্যুতি দেখে থাকি, একটা হলো ধনাত্মক বিচ্যুতির অনাদর্শ দ্রবণ পাওয়া যায়, আর একটা ঋণাত্মক বিচ্যুতির অনাদর্শ দ্রবণ পাওয়া যায়। তাহলে এই ধনাত্মক বিচ্যুতির অনাদর্শ দ্রবণ কখন পাওয়া যাবে? অর্থাৎ আদর্শ দ্রবণের ক্ষেত্রে বাষ্পীয় চাপের মান দ্রবণের উপাদান সমূহের আংশিক চাপের যোগফলের সমান আমরা বললাম। কিন্তু যদি আমরা কি করি, আমরা অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে দেখি যে দ্রবণের যে অণুগুলা অর্থাৎ দ্রাবক এবং দ্রবের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণের চেয়ে যদি দ্রাবকের কণার আকর্ষণ ও দ্রবের কণার আকর্ষণের মান বেশি হয়, অর্থাৎ দ্রব কণাগুলা নিজেদেরকে বেশি আকৃষ্ট করে ধরে রাখে, আবার দ্রাবকের কণাগুলাও নিজেদেরকে বেশি আকৃষ্ট করে ধরে রাখে, আন্তঃআণবিক আকর্ষণ সেটার মান দুটার যোগফল যদি দ্রবণ হওয়ার পর দ্রব এবং দ্রাবকের কণার আন্তঃআণবিক আকর্ষণের চেয়ে বেশি হয়, তখন আমরা পাবো ধনাত্মক বিচ্যুতির অনাদর্শ দ্রবণ। বোঝা গেল? কারণ এক্ষেত্রে কি হয় যে দ্রবণ হওয়ার পরে দ্রব এবং দ্রাবকে, যেমন ধরো ইথানল এবং পানির কথায় আসি, ইথানল এবং পানির যখন আমরা মিশ্রণটা করে থাকি তখন এরা পরস্পরকে অতটা পছন্দ করে না, অর্থাৎ ইথানলের নিজের অণুর মধ্যে এবং পানির নিজের অণুর মধ্যে যে আকর্ষণ ছিল তাদের যোগফল ইথানল এবং পানির অণুর আন্তঃআণবিক আকর্ষণের চেয়ে বেশি। ফলে এই ধরনের দ্রবণকে যখন আমরা পাই তখন দেখা যায় যেহেতু দ্রবণ হওয়ার পর অণুগুলোর মধ্যে আকর্ষণ অত ভালো হয় নাই, ফলে এরা সহজেই পরস্পর থেকে দূরে যাওয়া সহজ, অর্থাৎ এদের বাষ্পে পরিণত হওয়ার প্রবণতাটা বেশি, তাই এদের বাষ্পীয় চাপের মানটা বেশি পাওয়া যায়। এই কারণে তখন এরা ধনাত্মক বিচ্যুতির অনাদর্শ দ্রবণ দেয়। আর যদি উল্টা হয়, যেমন নাইট্রিক অ্যাসিড আর পানির ক্ষেত্রে আমরা পাই যে দ্রবণ হওয়ার পর দ্রবণের কণাগুলোর মধ্যে, অর্থাৎ দ্রবণ হওয়ার পর দ্রব এবং দ্রাবকের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বা আন্তঃকণা আকর্ষণগুলা দ্রাবকের কণাগুলা এবং দ্রবের কণাগুলোর চেয়ে কি হয়, কম হয়। তাহলে আমি কি উল্টা বললাম নাকি? তাহলে আমরা বলছিলাম যে যখন দ্রবণ হইল তখন দ্রবের কণা এবং দ্রাবকের কণাগুলা যদি পরস্পরের মধ্যে আকর্ষণ বেশি হয়, অর্থাৎ নিজেদেরকে পছন্দ করে, তখন কিন্তু তাদের ওই উড়ে যাওয়ার বা বাষ্পে পরিণত হওয়ার প্রবণতাটা তুলনামূলকভাবে কমে যায়। বোঝা গেল? তাহলে আমি কি বললাম যে যখন ধরো পানি ছিল, নাইট্রিক অ্যাসিড ছিল, তখন নাইট্রিক অ্যাসিডের কণাগুলোর মধ্যে যে আকর্ষণ আর পানির কণাগুলোর মধ্যে যে আকর্ষণ, তাহলে দুজনের আকর্ষণের যোগফলের চেয়ে পানি এবং নাইট্রিক অ্যাসিড যখন পরস্পরের কাছাকাছি আসলো, দ্রবণে আসলো, তখন এরা পরস্পরকে বেশি পছন্দ করে, তার মানে এদের মধ্যে আকর্ষণটা আগের চেয়ে বেড়ে গেল। এই অবস্থায় এরা কিন্তু সহজে বাষ্পে পরিণত হয় না, বাষ্প পরিণত প্রবণতাটা তুলনামূলকভাবে কমে যায়, তখন আমরা ঋণাত্মক বিচ্যুতির অনাদর্শ দ্রবণ পেয়ে থাকি। তো আমরা আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণের পার্থক্যটা বুঝলাম, কখন অনাদর্শ দ্রবণ হইলে আবার কখন ধনাত্মক বিচ্যুতির অনাদর্শ দ্রবণ পাওয়া যাবে, কখন ঋণাত্মক বিচ্যুতির অনাদর্শ দ্রবণ পাওয়া যাবে, কেন পাওয়া যাবে, সেই কারণটাও আমরা আশা করি বুঝে ফেলেছি।
তাহলে আমরা ধনাত্মক বিচ্যুতি কখন পাবো? দেখো, আমরা দ্রাবককে এ ধরি, দ্রাবক কণা হলো এ ধরলাম, আর দ্রবকে হচ্ছে বি ধরি। হ্যাঁ, দ্রবকণাকে বি ধরি। তাহলে দেখো, এ বি তাহলে কি হবে? দ্রবক। তাহলে এ বি মধ্যে এ বি দ্রবণের অন্তকণা অন্তকণা আচ্ছা, দ্রবণের কণার আকর্ষণ এর চেয়ে যদি এ এর আকর্ষণ এবং বিবি এর আকর্ষণ বেশি হয়, তখন আমরা পাবো ধনাত্মক বিচ্যুতি দ্রবণ, অনাদর্শ দ্রবণ। আর যদি উল্টে যায়, যদি এ বি দ্রবণের অণুর আকর্ষণ আকর্ষণের চেয়ে যদি এ এর আকর্ষণ প্লাস বিবি এর আকর্ষণ কম হয়, তখন পাবো আমরা ঋণাত্মক বিচ্যুতির অনাদর্শ দ্রবণ। তাহলে আমাদের কি হইল? আমাদের ধনাত্মক বিচ্যুতির দ্রবণ হতে পারে, আবার ঋণাত্মক বিচ্যুতির দ্রবণ হতে পারে। এটা আমরা অবশ্যই লেখচিত্রে ব্যাখ্যা করতে পারি। আমরা নেক্সট ক্লাসে আমাদের লেখচিত্র দিয়ে এটা বোঝানোর চেষ্টা করব। আর এরপর আমরা পরবর্তীতে কোয়ালিটেটিভ প্রপার্টিজ এসব নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা এ পর্যন্তই শেষ করি। তোমরা ভালো থাকো, আর যে পরিস্থিতিতেই হোক না কেন পড়াশোনাটা চালিয়ে যাও, নিজেদেরকে সুস্থ সুন্দর রাখার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।